11 ক্লাসের যেটা আছে সেটা হচ্ছে কমেন্টারিসের উপরে। কমেন্টারি মানে হচ্ছে এক্সপ্লেনেশন অর্থে বোঝাচ্ছে। এমনি ক্রিকেটের কমেন্ট্রি হয় ইত্যাদি, তো সেটা যেমন কি চলছে না চলছে সেটার একটা না বর্ণনা হয়, ভাষ্য বলে, ভাষ্য পাঠ বলে। সেই রকমভাবে এটাও হচ্ছে এক্সপ্লেনেশন। কিসের এক্সপ্লেনেশন? ত্রিপিটকের। ত্রিপিটকের ব্যাখ্যা গ্রন্থ যেটা আগে বলা হয়েছিল যে 450 খ্রিস্টাব্দ নাগাদ লেখা হয়েছে। ওই সময়তে বুদ্ধ ঘোষ বলে একজন ছিলেন, যার নাম তোমরা আগে পেয়েছো। বিশেষত বিনয় পিটক বা অভিধর্ম পিটকের বিনয় বা সূত্র বলতে কি বোঝায় সেইখানে উল্লেখ ছিল যে বুদ্ধ ঘোষ বলেছেন বিনেতি এতেন কিলেশানীতি বিনয়, বা ধম্মাতিরেক ধম্ম বিশেষত্বেন অভিধম্ম। এই যে বিষয়গুলো, এইগুলো হলেন এই যে ব্যাখ্যাকার কমেন্টেটর বুদ্ধ ঘোষ তার ব্যাখ্যা। তো কোশ্চেনটা একটু যদি বলে দেওয়া হয়, এখানে কোশ্চেনটা খুব একটা এক্সপ্লেন করারও প্রয়োজন নেই। বেসিক্যালি এখানে যেটা জানতে চাইছে যে বুদ্ধ ঘোষের জীবনী এবং তিনি কি গ্রন্থ রচনা করেছিলেন সেগুলো সম্পর্কে জানতে চেয়েছে। তো ওভারঅল এখানে যেটা আছে একটা হচ্ছে মানে লাইফ অ্যান্ড ওয়ার্ক সব বুদ্ধ ঘোষ, এরকম একটা প্রশ্ন বলে এবার। তো লাইফ মানে বুদ্ধ ঘোষের জীবনী, আর ওয়ার্ক মানে তিনি যে গ্রন্থগুলো লিখেছিলেন সেগুলোর পরিচয়। এই দুটো মেন পার্ট এখানে। প্রথমে যদি বুদ্ধ ঘোষের জীবনীর ব্যাপারটা দেখা হয়, তো তিনি মানে 450 খ্রিস্টাব্দে নাগাদ মোটামুটি, বা তার একটু আগে, 400 মানে ওই যে পঞ্চম শতকের প্রথমার্ধে বলা চলে জন্মগ্রহণ করেছিলেন। তিনি ব্রাহ্মণ ছিলেন এবং বলা হয় যে তিনি মগধের যে বোধি আছে, বোধি বৃক্ষ যে জায়গায় আছে সেইখানে নিকটবর্তী কোনো গ্রামে বাস করতেন। তিনি রেবত বলে একজন ভিক্ষুর কাছে তর্কে পরাজিত হয়ে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন বা প্রব্রজা গ্রহণ করেন, সন্ন্যাসী। তারপর তিনি ত্রিপিটক শাস্ত্রে পারদর্শী। তার আরও অনেক তথ্য আছে, তোমরা যদি বৌদ্ধ সাহিত্য বইটা দেখো ওখানে পাবে। যেমন বুদ্ধ ঘোষোৎপত্তি গ্রন্থে বলা হচ্ছে তার বাবার নাম ছিল কেশ, মায়ের নাম ছিল কেশী, এটা ওটা সব বলা আছে। এই নোটটা এমনিতেই অনেক বড়, আর বেশি ইনফরমেশন অ্যাড করে লাভ নেই। তো এইসব বিষয় আছে। তো তারপরে উনি যে বৌদ্ধ শাস্ত্রে পারদর্শী হলেন প্রব্রজা নেওয়ার পরে, তারপরে বলা হয় যে তিনি ওই রেবত যে ভিক্ষু তার কাছে থাকাকালীন মানে মগধে আছেন বোধিবৃক্ষের নিকটে, মানে বর্তমান যে বুদ্ধগয়া ওই সন্নিহিত অঞ্চলে, তিনি অভিধর্ম পিটকের প্রথম যে প্রকরণ ধর্মসংগণী আগের দিন পড়ানো হয়েছিল তার অর্থকথা লেখেন। এখন অর্থকথা জিনিসটা কি? এই যে বলা হলো কমেন্টারি, ব্যাখ্যা, এইটাকে পালিতে অর্থকথা বলে। মানে যেখানে মিনিং এর যে কথা সেই অর্থে বলা হচ্ছে যে মিনিং কিছু বুদ্ধ বলেছেন তার অর্থ কি আছে, সেটা হলো অর্থকথা, বা অনেক সময় অর্থকথা বলে। ঠয়ে রেপটা টয়ে ঠয়ে হচ্ছে, একটা তো অর্থ হয়, আবার কোনো ক্ষেত্রে অর্থ হয়, দুটোই হয়, অর্থকথা এবং অর্থকথা। মানে হচ্ছে কমেন্টারি বা এক্সপ্লেনেশন। তো ধর্মসংগণী হচ্ছে অভিধর্ম পিটকের যে 7টা প্রকরণ তার মধ্যে প্রথম গ্রন্থ। তার ব্যাখ্যা লেখেন, তার নাম হচ্ছে অর্থশালিনী। এছাড়া পরিত্র অর্থকথা, পরিত্র মানে হচ্ছে, বা আগে যে পরিত্র তৈরফলা দিয়ে যে বলা হচ্ছিল, পরিত্র মানে হচ্ছে বৌদ্ধরা বেশ কিছু মন্ত্র উচ্চারণ করে বিভিন্ন বিপদ আপদ থেকে পরিত্রাণ পাওয়ার জন্য। পরিত্রাণ থেকে পরিত্র এবং পালি পরিত্র শব্দটা এসেছে। যেমন ওই ভূতের জন্য বা কেউ যদি দুঃস্বপ্ন দেখে সেক্ষেত্রে মেত্তা সূত্র পাঠ করা হয়, দুর্ভিক্ষ রত্নসূত্র পাঠ করা হয়, গৃহস্থের কোনো মঙ্গলের জন্য কোনো কিছু হলে মঙ্গল সূত্র পাঠ করা হয়।
আরও সব আছে, সাধ্যের সময় তিরকুট্ট সূত্র পাঠ হয়। এগুলো ওই ক্ষুদ্রক পাঠ যে গ্রন্থ আছে, সূত্র পিটকের যে ক্ষুদ্রক নিকায়ের প্রথম যে গ্রন্থটি ক্ষুদ্রক পাঠ, তোমরা কেউ কেউ হয়তো পড়েছ, সেখানে ওই ধরনের যে পাঠ করার যে সূত্র সেইগুলো আছে। এবারে ওর ব্যাখ্যা গ্রন্থ লেখেন পরিত্য অর্থ। এছাড়া জ্ঞানোদয় নামে আরেকটি গ্রন্থ লেখেন। এর মধ্যে অর্থসারিণী গ্রন্থটি পাওয়া যায়, পরিত্য অর্থকথা জ্ঞানোদয় এখন পাওয়া যায়। এরপরে গুরুর আদেশে, মানে রেবতী ভিক্ষু তিনিও আদেশ দেন যে ত্রিপিটক, মূল যে ত্রিপিটক সেটা কেবলমাত্র ভারতবর্ষে আছে, কিন্তু তার ব্যাখ্যা গ্রন্থ ভারতবর্ষে তখনও লেখা হয়। কোথায় লেখা হয়েছে? শ্রীলঙ্কাতে। কিন্তু শ্রীলঙ্কায় যে লেখা হয়েছে সেটা লেখা হয়েছে শ্রীলঙ্কার ভাষায়, সিংহলি ভাষায়। প্রথম লিখেছেন যে মহেন্দ্র যে ছিলেন, মানে অশোকের পুত্র, যিনি প্রথম শ্রীলঙ্কাতে ধর্মপ্রচার করতে গেলেন। 9 জন যে দূতের মধ্যে মহেন্দ্র ছিলেন, মহেন্দ্র, ইত্তীয়, উদ্দীয়, সম্বল, ভদ্রশাল, 5 জন যে গিয়েছিল তাম্রপর্ণী বা সিংহলে। উনি তখন ওখানে গিয়ে সিংহলি ভাষায় মহা অর্থকথা বলে একটি ব্যাখ্যা লেখেন সিংহলি ভাষায়। পরে আরও গ্রন্থ লেখা হয়েছে, কুরুন্দি, মহাপচ্চরীয়, তারপরে অন্ধকট্টকথা, সংক্ষেপ অর্থকথা, এইরকম সব নাম আছে। এগুলো সব শ্রীলঙ্কার ভাষায় লেখা। তো উনি তখন ওখানে গিয়ে সেগুলোকে পালি ভাষায় রূপান্তরিত করতে, মানে ট্রান্সলেট করার জন্য যান। পালি নামটি তখন পালি বলা হতো, তখন বলা হতো মাগধী। বুদ্ধ মগধ অঞ্চলে ধর্মপ্রচার করেছিলেন। প্রথম সঙ্গীতি যে হলো সেটা মগধে হয়েছিল, মানে বুদ্ধ বচন সংকলন করা হলো মগধে। দ্বিতীয় সঙ্গীতি হয়েছিল বৈশালীতে, কিন্তু তৃতীয় সঙ্গীতি যখন ফাইনাল বৌদ্ধ ধর্মের মানে সমস্ত ত্রিপিটক সংকলন হচ্ছে, সেটা কিন্তু হলো আবার পাটলিপুত্রে। তাহলে আলটিমেটলি বুদ্ধ বচন শুরু হলো মগধে, শেষ হলো মগধে। এই জন্য মগধের ভাষা বলা হতো মাগধী। তো উনি তখন মাগধী ভাষায় অনুবাদ করার জন্য শ্রীলঙ্কার ভাষায় সিংহলিতে লেখা হয়েছে, গেলেন শ্রীলঙ্কাতে। শ্রীলঙ্কায় কোথায় গেলেন? মহাবিহার, অনুরাধপুর নাম শুনেছে হয়তো, অনুরাধপুর আর্কিওলজিক্যাল সাইট, সেইখানে মহাবিহার বলে একটি ছিল, মানে প্রসিদ্ধ বৌদ্ধ বিহার ছিল। তো ওইখানে গেলেন। ওখানে যেতে তখন সেই নালন্দা স্টাইলে, মানে দ্বারপাল যে ছিলেন তিনি ওনাকে তখন পরীক্ষা করলেন। পরীক্ষা করার জন্য বলল যে তুমি পড়তে এসেছো, যে অর্থকথা পড়তে এসেছো, তাহলে তোমার কি এবিলিটি আগে দেখাও বলে ওনাকে শ্লোক দেওয়া হলো। তোমাদের এখানে নোটে দেখবে দেয়া আছে, 2-4 লাইন দেয়া আছে, এই যে নিচে এইখানে, শিলে প্রতিষ্ঠায় না। ওটা হচ্ছে একজন সংযুক্ত নিকায়ের, এটা একটা সংযুক্ত নিকায়ের যে প্রথম ভাগ সগাত বর্গ, তার মধ্যে আসে। গাথা মানে শ্লোক বোঝায়। এবং দেবতা এসে বুদ্ধকে জিজ্ঞাসা করছেন, এই অন্ত জটা বহি জটা জটায় জটিতা পজা তং তং গৌতম উচ্ছাম কুমং জটং জটে, এরকম পালিতে আছে। তো অর্থ বলছে যে ভিতরে জটা মানে হচ্ছে মানে বন্ধন, মানুষের ভিতরে বন্ধন, বাহিরে বন্ধন, এই বন্ধনেই মানুষ আবদ্ধ। হে গৌতম, তোমাকে আমি জিজ্ঞাসা করছি যে কে এই বন্ধন উন্মুক্ত করে। বুদ্ধ বলছেন এই যে শ্লোকটি, শীলে প্রতিষ্ঠায় নর চিত্তং বৈয়ং চ ভাবয়ং আতাপি নিপক ভিক্ষু সৌমং জটং বিজতে। যাই হোক, তোমাদের এত পালি লেখার দরকার নেই, বাংলা নোটগুলোতে বাংলাতে লিখলেই চলে। 2-1টা পালি কোটেশন দিলে ভালো, তাতে একটা মানে স্পেসিফিকেশন আসে। বুদ্ধ যেটা বলছেন যে সরল কথায়, যে যিনি শীলে প্রতিষ্ঠিত হন, শীল মানে হচ্ছে সদাচার, সুশীল বলা হয়, সুশীল বালক। তো যিনি সদাচারে প্রতিষ্ঠিত, যিনি মানে নিজের চিত্তকে মানে ধ্যান সমাধি অভ্যাস করে, এবং যিনি জ্ঞান লাভ করে, চিত্তং পয়ং চ ভাবয়, এরকম শব্দটি বলা। যিনি
সদাচার পালন করছেন, যিনি ধ্যান ইত্যাদি সাধনা করছেন এবং যিনি জ্ঞান লাভ করছেন। এইরকম উদ্যমশীল যে ভিক্ষু, তিনি এই বন্ধনকে ছিন্ন করেন। সৌমং জটং জটায়তি, এই বলছে পালিতে আছে। এগুলো একটু যেহেতু গাথা মানে পোয়েট্রি, এই জন্য নর্মাল প্রোজের মতন একটু মানে প্যাসিভ এতে বা ঘুরিয়ে পেঁচিয়ে জিনিসগুলো বলা হয়েছে। তো এই গাথাটি বলতে এইটি তুমি ব্যাখ্যা রচনা করবে। তুমি এসেছো ব্যাখ্যা গ্রন্থ পড়তে, এটাকে টেস্ট করে দেখি যে তোমার কি এবিলিটি আছে। উনি তখন এই ব্যাখ্যা লিখতে গিয়ে সম্পূর্ণ একখানি গ্রন্থ লিখে ফেললেন, সেটার নাম হচ্ছে বিশুদ্ধি মার্গ। বিশুদ্ধি মার্গ হচ্ছে সমগ্র যে স্থবিরবাদী যে বৌদ্ধ ধর্ম, মানে বিভাজ্যবাদ যদি বলা হয়, সেইটি যে ফিলোসফি, সেই ফিলোসফির সার সংক্ষেপ বলা চলে। ত্রিপিটকের যে মূল দর্শন বা ত্রিপিটকের মধ্যে যে ধর্ম সাধনার কথা বলা আছে, তার সার সংক্ষেপ বা জিস্ট হচ্ছে বিশুদ্ধি মার্গ। এইটি দেখে তখন মহাবিহারের যে দ্বারপাল ভিক্ষু ছিলেন, তিনি অনুমতি দিলেন যে ঠিক আছে, আপনি পড়তে পারেন এবং সিংহলি থেকে পালিতে বা তখন যেটা মাগধী বলা হতো সেই ভাষায় অনুবাদ করতে পারেন। তারপর তিনি কি করলেন, মহেন্দ্র স্থবিরকৃত মহা অর্থকথা, মহাবৎসরীয়, এইগুলো কিন্তু মহেন্দ্র স্থবিরের লেখা না, শুধু এইটাই মহা অর্থকথাই মহেন্দ্র স্থবিরের লেখা। মহাবৎসরীয়, কুরুন্দি, তুল্যবৎসরী, অন্ধক, সংক্ষেপ ইত্যাদি যে অর্থকথা, সেগুলো তিনি অবলম্বন করে ত্রিপিটকের ব্যাখ্যা পালি ভাষায় রচনা করেছেন। এবং বুদ্ধঘোষের যে অর্থকথাগুলো আছে, সেখানে কিন্তু বহু ক্ষেত্রে এরকম মহা অর্থকথা, মহাপচ্চরীয়, কুরুন্দি, চুলপচ্চরী, এগুলো সব মেনশন আছে। তো বুদ্ধঘোষ যে গ্রন্থগুলি লিখেছিলেন, সেগুলির এখানে সংক্ষিপ্ত পরিচয় দেওয়া হচ্ছে। বুদ্ধঘোষের যে জীবনী, সেইটি এইটুকুই মোটামুটি উল্লেখ আছে, এরপরে খুব বেশি পাওয়া যায় না, তার কীভাবে মৃত্যু হয়েছিল ইত্যাদি। এবারে তার যে ওয়ার্কস যেগুলো আছে, কাজ, গ্রন্থ রচনা, সেগুলোর পরিচয় দেওয়া হচ্ছে। তো প্রথম হচ্ছে সমন্ত প্রাসাদিকা। এইখানে এটাকে একটা চার্ট করে নেবে, অথবা আমি নিজেও একটা চার্ট মতো করে তোমাদের দিলে হয়। ত্রিপিটকের যে সমগ্র ত্রিপিটক তোমরা মোটামুটি ক্লাস করেছো বা বাড়িতে অনেকে পড়েছো। বিনয় পিটকের ধরো 5টা ভাগ, সূত্র পিটকের 5টা ভাগ, অভিনয় পিটকের 7টা ভাগ। এই যে জিনিসগুলো আছে, এগুলোর প্রায় 80% মতন ব্যাখ্যা বুদ্ধঘোষই দিয়েছে। বাকি ছুটকো চারটা যেগুলো পড়ে আছে 20%, সেগুলো অন্যান্য ব্যক্তিরা অর্থকথা দিচ্ছে। এর মধ্যে প্রথম হচ্ছে সমন্ত প্রাসাদিকা। সমন্ত প্রাসাদিকা হচ্ছে বিনয় পিটকের অর্থকথা। অর্থকথা মানে ব্যাখ্যা, অর্থকথা টার্মটাই ব্যবহার করবে। এইটি বুদ্ধশ্রীর অনুবাদে লেখা, এই কথাগুলো পালিতে লেখা আছে, বাংলা করলে হয় বুদ্ধশ্রী, পালিটাই ব্যবহার করে বুদ্ধশ্রী। এই গ্রন্থে কি বিষয়বস্তু বলা হয়েছে সেগুলো এরপরে বলা হচ্ছে, যে প্রথম সংগীতি থেকে তৃতীয় সংগীতির ইতিহাস, সংগীতিগুলোর কারণ, এই সেই তাই এগুলো সব বলা হয়েছে। তারপর হচ্ছে কঙ্খা বিতরণী। এইটা হচ্ছে কেবলমাত্র প্রাতিমোক্ষের ব্যাখ্যা। প্রাতিমোক্ষ মানে কি? ওই যে বৌদ্ধ ভিক্ষুদের যে মূল 227টা নিয়ম ছিল, যেগুলোর এক্সপ্যানশন হচ্ছে সূত্র বিভঙ্গ বা ভিক্ষু বিভঙ্গ, সেইটার ব্যাখ্যা হচ্ছে কঙ্খা বিতরণ। এটাকে প্রাতিমোক্ষ বলা হয় নিয়মগুলো। এর উপরে বুদ্ধনাথ বিনয়ার্থ মঞ্জুষা নামে টিকা লেখে। হিস্ট্রি পোর্শনের শর্ট নোটের ক্ষেত্রে আমি বলেছিলাম যে কোনটারকে ব্যাখ্যা গ্রন্থ আছে, এইগুলো কিন্তু উল্লেখ করা যায়, সেটা একটা এক্সট্রা ইনফরমেশন। এরপরে সুমঙ্গল বিলাসিনী। সুমঙ্গল বিলাসিনী হচ্ছে দীর্ঘ নিকায়ের উপরে ব্যাখ্যা গ্রন্থ। তো এখানে কয়েকটা মিনিং বলে দিচ্ছি। যেমন সমন্ত প্রাসাদিকা, সমন্ত মানে হচ্ছে সমস্ত,
আর প্রসাদ মানে হচ্ছে ক্লিয়ার। সমস্ত কিছু যেটা ক্লিয়ার করে সেটা হচ্ছে সমন্ত প্রাসাদ, সমগ্র বিনয় পিটকের বিষয়গুলোকে পরিষ্কার করে দিচ্ছে। কঙ্খা বিতরণী, কঙ্খা শব্দের অর্থ হচ্ছে ডাউট, বিতরণ মানে হচ্ছে যেটা, এইখানটা ভুলবশ র এক্সট্রা চলে এসেছে, বিরতরণী হয়ে গেছে, বিতরণী, এটা খেয়াল করি। কঙ্খা বিতরণী হচ্ছে ওই ডাউটকে দূর করে। সুমঙ্গল বিলাসিনী হচ্ছে, সুমঙ্গল একজন ভিক্ষুর নাম ছিল, তিনি রিকোয়েস্ট করেছিলেন বা সুমঙ্গল পরিবেশবাসী দাঠাথেরের অনুরোধে দীর্ঘনিকায় অর্থকথা রচনা করেন। ওই সুমঙ্গল পরিবেনের ইনি ছিলেন। পরিবেন বলতে পালিতে মানে যে ট্র্যাডিশনাল যে ইনস্টিটিউট যেগুলো হয়, গুরুকুল বা পাঠশালা, সেটা বোঝায়। তো ওইখানের এই রিকোয়েস্টে লেখা হয়েছিল বলে এই জন্য সুমঙ্গল বিলাসিনী বলা। তো এখানে এইসব বিষয়গুলো বলা হয়েছে। সূত্রসমূহের চতুর্বিধ বিভাগ, নবাঙ্গ সত্য শাসন, এইটি তোমাদের একটু নতুন বিষয় হবে। নবাঙ্গ সত্য শাসন মানে বোঝায় একটা শর্ত ছিল, যাই হোক সেটা তো আমাদের দেয়া হয়নি। সমগ্র যে ত্রিপিটক বা বুদ্ধ বচন, সেটাকে 9 ভাগে ভাগ করা হয় তার রচনা শৈলীর উপর ভিত্তি। যেমন পোয়েট্রি যেটা, সেটাকে বলা হচ্ছে গাথা। ইন জেনারেল প্রোজ যেটা, সেটাকে বলা হচ্ছে গেইয়। প্রোজ পোয়েট্রি মিশ্রণ হলে তাকে বলছে যে খেয়াল হচ্ছে না, ওটাকেই বোধ হয় গেইয় বলে। তারপর জাতক আছে, ইতিবুত্তক আছে, উদান আছে, যেগুলো সূত্রপিটকের ক্ষুদ্রনিকায়ের এক একটা পার্ট আছে। এরকম 9টা পার্ট আছে বলে 9টা ক্লাসিফিকেশন, সেটার এক্সপ্লেনেশন আছে। বুদ্ধের দৈনন্দিন জীবনযাত্রা ইত্যাদি ইত্যাদি এই বিষয়গুলো আছে। এগুলো আমার মনে হয় না এক্সপ্লেন করার মতো কিছু আছে এখানে। এর হচ্ছে প্রপঞ্চ সুধনী। প্রপঞ্চ শব্দটা দেখবে হিন্দিতে পাওয়া যায়, ইয়ে সব ক্যা প্রপঞ্চে। প্রপঞ্চ মানে বঞ্চনা বোঝায়, এই ধরনের। তো প্রপঞ্চ মানে মায়া, ইলিউশন। প্রপঞ্চ সুদনী, প্রপঞ্চকে যেটা সুদন করে, দূর করে, বিনাশ করে, সেটা হচ্ছে প্রপঞ্চ সুদন। মধুসূদন বলে না, মানে নারায়ণের নাম হচ্ছে মধুসূদন। কেন? যিনি মধু কৈটব 2 অসুরকে বধ করেছিলেন, মধুকে যিনি বধ করেন তিনি মধুসূদন। প্রপঞ্চ সুদন মানে প্রপঞ্চ মায়াকে যে বিনাশ করে। সুদনী স্ত্রীলিঙ্গে করা হয়েছে, অর্থকথা স্ত্রীলিঙ্গ, টিকা স্ত্রীলিঙ্গ, এই জন্য নামটা সেই সবগুলোই স্ত্রীলিঙ্গ। সুমঙ্গল বিলাসিনী, সমন্ত্র প্রাসাদিকা, কঙ্খা বিতরণী, প্রপঞ্চ সুদনী। এইটি বুদ্ধমিত্রের অনুরোধে লেখা। এখানে এই বিষয়গুলো পাওয়া যায়। আরও অনেক বিষয় আছে, এখানে জাস্ট সংক্ষেপ করার জন্য এইটুকু করে দেয়া হয়েছে, তাও এটা অনেকে করতে পারে না। এরপরে সারার্থ প্রকাশনী, সার অর্থকে যেটা প্রকাশ করে সেটি সারার্থ প্রকাশনী। এটা হচ্ছে সংযুক্ত নিকায়ের অর্থকথা। এখানে এই এই বিষয়গুলো এখানে উল্লেখ আছে। এরপর হচ্ছে মনোরথ পূরণ। মনোরথ মানে তো মনের যে বাসনা পূরণ করে, সেইটা মনোরথ পূরণ, মনোরথ পূরণী। এটা হচ্ছে অঙ্গুত্তর নিকায়ের অর্থকথা। তো এখানে এই বিষয়বস্তু কি আসে কিছুটা উল্লেখ করা হয়েছে। এতদগ্রবর্গ, এইগুলো হচ্ছে প্রপার নাউন, এগুলো খুব একটা মিনিংয়ের প্রয়োজন নেই। এতদগ্র মানে হচ্ছে এতদ, তারপর হচ্ছে অগ্র, মানে ইনি হলেন অগ্র। এতদ দ্বারা বলা হয় না, এইটির দ্বারা, এতদ দ্বারা জানানো হইতেছে যে, এতদগ্র মানে এইটি হলো অগ্র, এই ব্যক্তি হলেন অগ্র। এইখানে এরকম বিভিন্ন ভিক্ষু ভিক্ষুণীদের মধ্যে কে কিসে অগ্রগণ্য সেগুলো বলা হয়েছে। তারপরে অর্থশালী, বৃত্তশালী অর্থে কি বোঝায়? যার মধ্যে বৃত্ত আছে মানে অর্থ আছে। অর্থশালী মানে যেটার মধ্যে অর্থ আছে, মানে যে এক্সপ্লেনেশনটা অর্থে পরিপূর্ণ, অর্থশালী। তো এখানেও ওই বিষয়বস্তু বলা আছে, এখানেও খুব একটা আমি কিছু দেখছি না এক্সপ্লেন করার মতন। এইগুলো মোটামুটি গেল, যেগুলো টোটালি বুদ্ধঘোষের নামে উল্লিখিত। এরপরে হচ্ছে বিশুদ্ধিমজ্ঞ। বিশুদ্ধিমজ্ঞ যেটা একটু আগে বলা হলো, ওই শিলেপতির ঠাইনারে ওটার এক্সপ্লেনেশন।
তো এখানে মোট 23টা পরিচ্ছেদ আছে। 23টা পরিচ্ছেদের মধ্যে বিশুদ্ধি মার্গ নামের অর্থ হচ্ছে বিশুদ্ধি অর্থাৎ নির্বাণ। সেই নির্বাণ লাভের যেটা মার্গ সেটা হচ্ছে বিশুদ্ধি মার্গ। এই গ্রন্থের মধ্যে 23টি পরিচ্ছেদ আছে। তো এই 23টি পরিচ্ছেদের মধ্যে প্রথম দুটি হচ্ছে শীল সম্বন্ধীয়। এর আলোচ্য বিষয় হচ্ছে শীল, যেটা বলা হচ্ছে শীল মানে হচ্ছে সদাচার। তো সদাচার বিষয় কি, এরপরে হচ্ছে এখানে দু চার কথা বলা আছে। এই 13 প্রকার ধূতাঙ্গ আছে। ধূতাঙ্গ যেটা মিলিন্দ প্রশ্নের মধ্যে এই ধূতাঙ্গ কথা প্রশ্ন বলা হলো যে কঠোর কৃচ্ছা সাধন, মানে সদাচার অর্থে বৌদ্ধ ভিক্ষুদের যে আছে পালনীয় যে বিষয়বস্তু, সেইগুলো আরো ডিটেলস এখানে বলা হয়েছে। আস্তে পরের যে 7টি পরিচ্ছেদ আছে সেগুলো হচ্ছে সমাধি সম্বন্ধীয়। সমাধি মানে যেটা মনের বিষয়। আর লাস্টে যে আছে 14টি সেটা হচ্ছে প্রজ্ঞা সম্বন্ধীয়। প্রজ্ঞা মানে হচ্ছে জ্ঞান। এর মধ্যে কিছু টার্ম আছে, যেমন 40 কর্মস্থান। কর্মস্থান হচ্ছে এখানে এই ধ্যানের কথা যে বলছে, ধ্যানের আনুষঙ্গিক বিষয়, এখানে সমস্ত ডিটেলস আছে। আমি মিলিন্দ প্রশ্ন বিশুদ্ধি মার্গ কিছুটা পড়েছিলাম, মানে বৌদ্ধ যে ধ্যান সাধনা তার মানে কোন জায়গায় ধ্যান করতে বসতে হয়, কখন বসতে হয়, এমনকি ধ্যান যারা অনুশীলন করছে তারা কী রকম খাবার খাওয়া উচিত ইত্যাদি ইত্যাদি সমস্ত ডিটেলস বলা আছে বৌদ্ধ মতে যে ধ্যানে। তো 40 কর্মস্থান হচ্ছে 40 প্রকার মানে ধ্যানের পদ্ধতি বলা আছে। ধ্যান সাধনার ফল 6 প্রকার অভিজ্ঞা। অভিজ্ঞা মানে হচ্ছে অলৌকিক শক্তি, ওই যে দিব্য দৃষ্টি ইত্যাদি সব লাভ হয় সেগুলো আছে। অবশিষ্ট 14টি পরিচ্ছেদ হচ্ছে প্রজ্ঞা সম্বন্ধীয়। প্রজ্ঞা মানে হচ্ছে জ্ঞান। এইখানে গিয়ে এই যে টার্মিনোলজিগুলো তোমরা পাচ্ছ বিভিন্ন জায়গায়, পঞ্চস্কন্ধ, আয়তন, ধাতু, ইন্দ্রিয়, সত্য, প্রতীত্ব সমুৎপাদ, বিদর্শন ভাবনা, নির্বাণ ইত্যাদি, এই বিষয়গুলো এখানে আছে। তো এইগুলোর মিনিং দু একটা যেমন বলা, তোমাদের পঞ্চস্কন্ধটা তো বলা হয়েছে, ধাতু আগে বোধহয় বলেছিলাম। ইন্দ্রিয়, সত্য। সত্য মানে হচ্ছে আর্য সত্য। প্রতীত সম্প্রদায় একটা এসে আছে, এখন বলছি না। বিদর্শন ভাবনা মানে ধ্যান বোঝায়। নির্বাণ তো বুঝতেই পারছো। আয়তন বোধহয় আগে আমি বলেছিলাম যে ইন্দ্রিয়, ইন্দ্রিয়ের কার্য ইত্যাদিগুলোকে মিলিয়ে এটা বলা হয়। এর মধ্যে থেরবাদ বৌদ্ধ দর্শনের প্রায় সমস্ত বিষয়ই খুব সহজ সরল এবং সুসংবদ্ধভাবে বর্ণনা করা হয়েছে। এইখানে যে 3টে পার্ট, 23টা পরিচ্ছেদের মধ্যে প্রথমে 2টো, 7টা, তারপর 14টা যে ভাগ হচ্ছে, এইটা হচ্ছে এই শীলে প্রতিষ্ঠায় নর যে গাথাটি বলা হচ্ছে যে কীভাবে শীলে প্রতিষ্ঠিত হতে হয়, তার কীভাবে চিত্ত অর্থাৎ মনকে কীভাবে শুদ্ধ করতে হয়, এবং প্রজ্ঞা কীভাবে মানে জ্ঞান কীভাবে লাভ করতে হয়, ওই বিষয়গুলো এখানে বলা হয়েছে। ওই 3টি ঠিকঠাক করলে তাহলে একজনই যে সৌমং জটং বিজটা, সে এই বন্ধনকে মুক্ত করে। বন্ধন মুক্ত করা অর্থেই এখানে নির্বাণ বোঝাচ্ছে। এই সমস্ত জিনিসগুলো এখানে বলা হয়েছে। থেরবাদ বৌদ্ধ দর্শনের প্রায় সমস্ত বিষয় এখানে বলা আছে। প্রচুর খুঁটিনাটি আছে, মানে ওই যে ধ্যানের প্রসঙ্গে যেগুলো বলা, যেমন তিনি যেহেতু বৌদ্ধ ভিক্ষুদের প্রসঙ্গে বলা আছে, বলছে যে বৌদ্ধ বিহার নতুন নির্মাণ হচ্ছে সেখানে বিল্ডিং নয়, মানে তখনকার দিনে তো ঘরদোর তৈরি করতে গেলে একখানা মানে প্রিপারেশন থাকে, এটা আনা হবে, ওটা আনা হবে, এটা ঠিক করে করছে, ওটা ঠিক করে হচ্ছে না, ওখানে ঠুকঠাক করে আওয়াজ হচ্ছে, মানে কাজকর্ম চলছে, ওখানে কি ধ্যান হবে? নির্মীয়মান বিহারে কখন না থাকে যারা ধ্যান করে। আবার পুরানো যদি কোনো হয় সেখানে দেখা যাচ্ছে এখানেই ভেঙে পড়ে যাচ্ছে, ওখানেই ভেঙে পড়ে যাচ্ছে, মানে সেই সারানোর কাজ লেগেই আছে। এরকম প্রচুর ডিটেলস বলা হয়েছে। এই হলো
বিশুদ্ধিমার্গ গ্রন্থ, বিশুদ্ধিমার্গের উপরে পরমার্থ মঞ্জুষা রচনা করেন ধর্মপাল স্থবির। এইগুলো লিখবে, আমি বলেছিলাম যে প্রপার নাউন মানে এই ইনফরমেশনগুলো যত বেশি থাকবে, বিশেষত টিকাগুলো, এটা একেবারেই অনন্য লেখা, মানে সচরাচর নেই। মানে বৌদ্ধ সাহিত্য যে বইটি আছে মোটামুটি পালি স্ট্যান্ডার্ড বই, সেখানেও কিন্তু ডাইরেক্ট প্রত্যেকটা জায়গাতে কোনটার উপরে কে টিকা লিখেছে সেইটা উল্লেখ নেই। এই হলো বিষয়। এরপরে হচ্ছে ক্ষুদ্রক নিকায়ের বেশ কিছু অংশর ওপরে তিনি টিকা লিখেছেন, যেমন ক্ষুদ্রক পাঠ এবং সূত্র নিপাত। ক্ষুদ্রক পাঠ হচ্ছে ক্ষুদ্রক নিকায়ের প্রথম গ্রন্থ, সূত্র নিপাত হচ্ছে পঞ্চম গ্রন্থ। এগুলো মনে রাখবে, তো আমাদের একটা চার্ট বানিয়ে আমি দিয়েছি, আরও অনেক কিছু বানানোর পরিকল্পনা আছে। তো এই হচ্ছে পরমার্থ জ্যোতিকা লেখেন। অপদানের অর্থকথা বিশুদ্ধজন বিলাসিনী বুদ্ধঘোষের রচনা। এছাড়া ধর্মপদ ও জাতকের অর্থকথা বুদ্ধঘোষ রচনা করেন। অপদান হচ্ছে 13 নাম্বার গ্রন্থ, ধর্মপদ হচ্ছে দ্বিতীয় গ্রন্থ, জাতক হচ্ছে 10ম গ্রন্থ। জাতকের অর্থকথা নিদান কথা অংশে এই সব বলা আছে যে বুদ্ধের পূর্বজন্মের যে বৃত্তান্ত সেইগুলি ওখানে বলা আছে। এছাড়া অভিধর্ম পিটকের সপ্ত প্রকরণের উপর বুদ্ধঘোষ যে অর্থকথা রচনা করেন তাকে একত্রে পরমার্থ কথা বলে। তবে বিভঙ্গের অর্থকথা সম্মোহ বিনোদনী এবং ধাতু কথা, উদ্গল প্রজ্ঞপ্তি, যমক প্রস্থান, কথাবস্তু যমক প্রস্থান, এই যে 5টা প্রকরণ, এর একত্র অর্থকথা পঞ্চ প্রকরণার্থ কথা বুদ্ধঘোষের রচিত। এই যে বড় বড় শব্দ থাকলে ভেঙে ভেঙে উচ্চারণ করবে। বিশুদ্ধ জন বিলাসিনী, বিশুদ্ধ জন বিলাসিনী 3টে পার্ট হচ্ছে। সম্মোহ বিনোদনী, পঞ্চপ্রকরণ কথা বললে এখানে ধরো পঞ্চ প্রকরণার্থ কথা, এটা একটা পার্ট, এটা একটা পার্ট, 3টে পার্ট। এইরকম ভাবে করতে পারো। বা পঞ্চপ্রকরণ অর্থ কথা এইরকম সেপারেট লিখলে খুব একটা অসুবিধা নেই, তবে একসাথে লিখলেই বেশি ভালো হয়। অভিধর্মের অর্থকথাগুলির মাধ্যমে বিভিন্ন দুরূহ বিষয়ে সহজবোধ্য হয়েছে। এই হলো। এরপর উপসংহার আছে। এখানে খুব কমন বিষয় বলা হয়েছে, এই সব বিষয় জানা যায় ভারতবর্ষ এবং শ্রীলঙ্কার সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা ইত্যাদি সম্পর্কে। অভিধর্মের দুরূহ অংশগুলো এখানে ব্যাখ্যা করা হয়েছে। এছাড়া একটি ইন্টারেস্টিং বিষয় আছে, বুদ্ধঘোষ ছাড়াও আরও একজন ছিলেন যিনি ত্রিপিটকের ব্যাখ্যা লিখেছিলেন, তার নাম হচ্ছে বুদ্ধদত্ত। কথিত আছে যে বুদ্ধদত্ত হচ্ছেন বুদ্ধঘোষের থেকে একটু সিনিয়র। বুদ্ধঘোষ যখন শ্রীলঙ্কা যান, বুদ্ধঘোষ ভারতবর্ষ থেকে শ্রীলঙ্কা যাচ্ছেন নৌকা করে, আর ওদিক থেকে বুদ্ধদত্ত ফিরছেন। বুদ্ধদত্ত যখন গিয়েছেন ওই যে ত্রিপিটক অধ্যয়ন করতে, তখন ওনাকে পরীক্ষা নিয়েছে, উনি তখন পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেন, উনি সেই জন্য বিফল হয়ে ফিরে আসছেন, আর ইনি তখন যাচ্ছেন। দুটো আলাদা নৌকা, মুখোমুখি দেখা হয়েছে, তখন ওই নৌকাতেই পরস্পর কথোপকথন হয়েছে, আলাপ হয়েছে, এবং বুদ্ধদত্ত অনুরোধ করেছিলেন যে আমি তো পারিনি, তা আপনি যদি পারেন তাহলে অবশ্যই যে আপনি যখন পালিতে লিখবেন ব্যাখ্যাগুলো, সেটা আমাকে 1 কপি পাঠিয়ে দেবেন। এটা বুদ্ধদত্ত বলছে, আর এটা ঘোষ হচ্ছে লিখতে পেরেছে। এর নামগুলো যদি গুলিয়ে যায় ও সবসময় কায়দা করে মনে রাখতে হবে। যেমন আমরা আবার দেওঘর গিয়েছিলাম, তো সেখানে ওই কেয়ারটেকার মতো যে ছিল, যেখানে ছিলাম, তো চাবি হারিয়ে গিয়েছিল, তো ওনার থেকে আবার পরে চাবি নিয়ে দরজা খুলতে হবে। তো ওনার নামটা মানে বলেছিল শশীকান্ত পাঠক। তো যিনি নামটা বলেছিলেন তিনি বলছেন যে নামটা এইভাবে মনে রাখবেন যে ওই যে কাহার বানায় দাদরা বাজা উল্টো পাল্টা মারছো জাতি, শশীকান্ত তুমি দেখছি 18টাকে করলে মাটি, ওই যে গান ছিল, এই শশীকান্ত হচ্ছে ওই গানের সাথে রিলেট করা। আর পাঠকটাকে বলছে যে হিন্দিভাষী, হিন্দি টিচার ছিলেন উনি, যাই হোক।
তো যার পা ঠক ঠক করে কাঁপে সে হচ্ছে পাঠক। এগুলো খুব সুন্দর পদ্ধতি, এইরকমভাবে মনে রাখতে হয়। তো তোমাদের প্রচুর এরকম টার্ম আছে বলে এই জন্য এইসব বিষয়গুলো বলা। তো এটা মনে রাখতে পারো যে ঘোষেরা খুব চালাক হয়, এরকম বলে না। তো বুদ্ধ ঘোষ হচ্ছেন যিনি চালাক, তো উনি গিয়ে পাশ করে গেছিলেন। আর বুদ্ধ দত্ত যে ইনি করতে পারেন। তো যাই হোক, এবার এখান থেকে যেটা বলা হচ্ছে যে এটা যদি সত্য হয় তাহলে বুদ্ধ ঘোষ নিশ্চয়ই ব্যাখ্যাগুলো লিখে তারপর উনি পাঠিয়েছিলেন বুদ্ধ দত্তকে। এবং বুদ্ধ দত্ত কিন্তু বিনয় পিটক এবং অভিধর্ম পিটকের সার গ্রন্থ রচনা করেন, যে টপিকগুলো নিয়ে আহ, সরল ভাষায় মানে লেখেন। যেমন বিনয় পিটকের উপর বিনয় বিনিশ্চয় এবং উত্তর বিনিশ্চয়, অভিধর্ম পিটকের উপরে রূপারূপ বিভাগ, রূপা রূপা হয়ে গেছে এখানটা, এটা অ হবে, মানে রূপ আর অরূপ। তোমাদের ওই ধর্মসম্পন্নী পড়াতে গিয়ে বলেছিলাম রূপ এবং অরূপ বলতে কি বোঝায়। রূপ লোক অরূপ লোক বলছেন যেখানে ফর্ম আছে এবং ফর্মলেস, তো তার বিভাগ। আর অভিধর্মাবতার মানে অভিধর্মের অবতার, অভিধর্মকে যেটা এক্সপ্লেন সহজভাবে যে এক্সপ্লেন করে সেটা হচ্ছে অভিধর্মের অবতার, অভিধর্মাবতার। আর নামগুলো মনে রাখার জন্য আমি নিজে যেভাবে ব্যবহার করি সেটা হচ্ছে তার মিনিংটাকে ভাবি, যে সম্মোহ বিনোদনী এইটা বোঝাচ্ছে। সম্মোহ মানে মোহ, আর বিনোদনীয় যেটা মানে বিদূরিত করে সেইটা হচ্ছে সম্মোহ বিনোদনী। অভিধর্মের অবতার, রূপ ও অরূপের বিভাগ, রূপারূপ বিভাগ এইরকম। তো এইগুলো যে রচনা করেন তাহলে বলা চলে নিশ্চয়ই তিনি ওই ব্যাখ্যাগুলো পড়েছেন, ওইগুলো না পড়লে এত সুন্দরভাবে এটা লেখা যায়। এই মোটামুটি বুদ্ধ ঘোষের বিষয়। দেখো এখান থেকে কিছু প্রশ্ন থাকলে বলো। আচ্ছা, এইখানে বুদ্ধ ঘোষ ছাড়াও আর একজন, এই যে বুদ্ধ দত্ত, এনারও পড়তে হয়। ইনি ওখানে উত্তীর্ণ হতে পারেননি বটে, কিন্তু ইনি একটি ব্যাখ্যা লেখেন ত্রিপিটক গ্রন্থের মধ্যে, খুবই ক্ষুদ্র অংশ। বুদ্ধ ঘোষ যেমন গোটা বিনয় পিটক লিখে ফেলেছেন, সূত্র পিটকের মধ্যে দীর্ঘ নিকায় লিখেছেন, মধ্যম নিকায় লিখেছেন, সংযুক্ত নিকায় লিখেছেন, অঙ্গুত্তর নিকায় লিখেছেন। ক্ষুদ্রক নিকায়ের মধ্যে 15টা গ্রন্থের মধ্যে ক্ষুদ্রক পাঠ ধর্মপদ, ওদিকে সূত্র নিপাত, তারপরে যে জাতক, আর হচ্ছে অপদান, 5টা গ্রন্থের লিখেছেন। মানে 15টার মধ্যে 5টা উনি লিখেছেন, অভিধর্ম পিটকের পুরোটাই উনি লিখেছেন। তাহলে গোটা বিনয় পিটক, গোটা অভিধর্ম পিটক ওনার লেখা। সূত্র পিটকের মধ্যে 5টা পার্টের মধ্যে 4টে উনি লিখে ফেলেছেন। পঞ্চম যে ক্ষুদ্রক নিকায় আছে 10টা গ্রন্থ আছে, 15টা গ্রন্থ আছে, তার মধ্যে 5টা উনি লিখেছেন। বাকি যে 10টা আছে সেটা আদার্স পার্সনরা লিখেছে। তার মধ্যে একজন হচ্ছেন বিখ্যাত বুদ্ধ দত্ত। বুদ্ধ দত্ত হচ্ছে যে ইয়ে মানে এখানে বুদ্ধ বংশ যে গ্রন্থটি আছে, চতুর্দশ গ্রন্থ ক্ষুদ্রক নিকায়, ওই চতুর্দশ গ্রন্থের ব্যাখ্যা উনি লিখেছিলেন, যেটার নাম হচ্ছে মধুরার্থ বিলাসিনী। এই জন্য ওনাকে ওই কমেন্টেটর মর্যাদা দেয়া হয়। বাকি যে অংশগুলো আছে তার মধ্যে ধর্মপাল, মহানাম আর উপসেন, এই 3জনে মিলে বাকিগুলো লিখেছেন। মানে 10টা যে রিমেনিং ছিল তার মধ্যে একটি লিখলেন বুদ্ধ দত্ত, আর বাকি 9টা যে পড়ে থাকছে সেটা 3জনে মিলে ভাগ ভাগ করে লিখেছেন। সবচেয়ে বেশি লিখেছেন ধর্মপাল, তারপর মহানাম, উপসেন। এগুলো থেকে প্রশ্ন আসে না সেই রকম। এখানে ওই একই জিনিস, বুদ্ধ দত্ত কে ছিলেন তার জীবনী এবং কৃতিত্ব সম্পর্কে লেখক। এখানে ইনফরমেশন দেয়া হয়েছে যে কোথাকার তিনি ছিলেন। বুদ্ধ ঘোষ যেমন ছিলেন ভারতবর্ষের লোক, বুদ্ধ দত্তও ভারতবর্ষের। উনি ছিলেন মগধের, কিন্তু বুদ্ধ দত্ত হচ্ছেন সাউথের লোক। ওই এখানে বলা হচ্ছে কাবেরীপত্তনে উড়বপুরের নিবাসী ছিলেন। কদম্ব বংশীয় রাজা অচ্যুত বিক্রান্তের সময়
চোল প্রদেশের তিনি ছিলেন। বিনয় বিনিশ্চয় বুদ্ধঘোষোৎপত্তির মতে বুদ্ধঘোষোৎপত্তি একটি বই। তিনি বুদ্ধঘোষের সমসাময়িক ছিলেন, কিন্তু বয়োজ্যেষ্ঠ, মানে কন্টেম্পোরারি, একই সময়ে দুজন ছিলেন, কিন্তু ইনি একটু বড় ছিলেন। তো এই পরস্পরের সাথে দেখা হয়েছিল ইত্যাদি যে বিষয়গুলো বলা হলো। তিনি কী কী গ্রন্থ লিখেছেন সেগুলো এখানে বলা, মধুরার্থ বিলাসিনী, বুদ্ধবংশের অর্থকথা, আর এই 4টি গ্রন্থ, বিনয় বিনিশ্চয়, উত্তর বিনিশ্চয়, অভিনবাবতার, রূপারূপ বিভাগ, এগুলোর এবার পরিচয় দেওয়া হচ্ছে। এইগুলো একটু করে রাখতে পারো, কারণ এগুলো থেকে শর্ট কোশ্চেন কোনো কোনো সময় দেয়। খুব একটা না হলেও অভিধর্ম, রূপারূপ বিভাগটা মোটামুটি এসেছে। অভিধর্মাবতার আমার খেয়াল আসছে না। বিনয় বিনিশ্চয় মানে হচ্ছে বোঝায়, মানে বিচার বিশ্লেষণ, অ্যানালিসিস। তো বিনয়ের বিশ্লেষণ, বিনয় পিটকের ব্যাপারটা হচ্ছে, বিনয় পিটক বিশাল গ্রন্থ, 5টা ভলিউম বলেছিল, যে পারাজিকা, পাদিত্য, এইসব জায়গাগুলো তো তার সারসংক্ষেপ হচ্ছে বিনয় বিনিশ্চয়। বিনয় শাস্ত্রের বিশ্লেষণ, এটা পদ্যে রচিত, শ্লোকে, এবং বলা বাহুল্য এটা পুনরাবৃত্তি বর্জন করে সংক্ষিপ্তাকারে বিনয়ের নিয়মাবলী এখানে সংকলন করা হয়েছে। স্বকীয় শিষ্য বুদ্ধ সিংহের, মানে বুদ্ধ সিংহ হচ্ছে পালি টার্মগুলো এখানে আছে, তিনি রচনা করেন। এখানে 3183টি গাথা আছে, 32টা অধ্যায় আছে। এই নাম্বারিংগুলো ঠিকঠাকভাবে লিখুন। তো এখানে সূত্র বিভঙ্গে বিনয় পিটকের মতোই সূত্র বিভঙ্গ, স্কন্ধক ইত্যাদি বিষয়বস্তু অনুসারে পারাজিকা, পাচিত্য ইত্যাদি অনুক্রম দেখা যায়। মানে এইটা বিনয় পারাজিকার ওপরে যে নিয়মগুলোর বিশ্লেষণ, পাচিত্য নিয়মগুলোর বিশ্লেষণ এইরকমভাবে আছে। এছাড়া চতুর্বিধ কর্মকথা, কর্মবিভক্তি কথা, প্রকীর্ণক বিনিশ্চয় কথা, কর্মস্থান বিভাগ কথা, এগুলো বিনয়ের আনুষঙ্গিক কিছু বিষয়। বাতীশ্বর মহাস্বামী সারার্থ দীপনী নামে এই গ্রন্থের একটি টিকা লেখেন। গ্রন্থারম্ভে তিনি কাবেরীপত্তন ও তার কর্মস্থল ভূতমঙ্গল বিহারের অলঙ্কার সমৃদ্ধ ভাষায় যে বর্ণনা দিয়েছেন তা তার উচ্চস্তরের কাব্য প্রতিভার পরিচয় প্রদান করে। এই হলো। অনুরূপে উত্তর বিনিশ্চয় হচ্ছে বিনয় বিনিশ্চয়ের পরিপূরক গ্রন্থ। যেমন রামায়ণের যে লাস্ট পার্ট যেটা আছে উত্তরকাণ্ড বলে, মানে সাপ্লিমেন্টারি। মহাভারতের সাপ্লিমেন্টারি হচ্ছে বলা হয় হরিবংশ, খিল বলে, খিল শব্দটার অর্থ বোঝায় মানে সাপ্লিমেন্টের মতো, যেটা এক্সট্রা। এখানে শেষ হচ্ছে না, আরও কিছু আছে। মহাবংশ যে পালিতে নাম শুনেছ, মহাবংশ হচ্ছে মহানাম বলে একজন রাজা পর্যন্ত উল্লেখ আছে। শ্রীলঙ্কার কত সালটা মনে করছে না, সামথিং 500 শতক এরকম একটা টাইম পিরিয়ড পর্যন্ত শ্রীলঙ্কার ইতিহাস পাওয়া যায়। মহাবংশের সাপ্লিমেন্টারি হচ্ছে চুল্ল বংশ। চুল্ল বংশতে একেবারে শ্রীলঙ্কার রাজা কীর্তিশ্রী রাজসিংহ পর্যন্ত আছে। কীর্তিশ্রী রাজসিংহর টাইম হচ্ছে 1815। এনাকে হারিয়ে মানে ব্রিটিশরা শ্রীলঙ্কা অধিকার করে। মানে অ্যাকচুয়াল শ্রীলঙ্কার রাজাদের হিস্ট্রি পর্যন্ত আছে 500 থেকে 1815 পর্যন্ত টাইম পিরিয়ডের হিস্ট্রি এখানে পাওয়া যায়। চুল্ল বংশ পরিপূরক গ্রন্থ, যেটা চুল্ল মহাবংশে নেই, তার বাকি পার্টগুলো আছে। বিনয় বিনিশ্চয় যেগুলো নেই সেগুলো উত্তর বিনিশ্চয়ের জন্য আছে। এখানে সঙ্গপালের অনুরোধে লেখা এতগুলো গাথা আছে, এতগুলো অধ্যায় আছে, এখানে এই বিষয়গুলো পাওয়া যায়। বাতীশ্বর মহাস্বামী উত্তর লীনার্থ প্রকাশনী নামে এর একটি টিকা গ্রন্থ রচনা করেন। এরপর হচ্ছে অভিধর্মাবতার আর রূপারূপ বিভাগ। অভিধর্মাবতার হচ্ছে অভিধর্মের সার সংক্ষেপ রূপে রচিত গ্রন্থ এবং এটি প্রাচীনতম গ্রন্থ। প্রাচীনতম বলছে মানে নিশ্চয়ই এইরকম আরও অনেকগুলো আছে। অ্যাকচুয়ালি 9টি অভিধর্মের সার সংক্ষেপ বিষয়ক গ্রন্থ আছে। বিনয় পিটকের উপর যেমন বিনয় বিনিশ্চয়, উত্তর বিনিশ্চয় আছে,
এছাড়া মূল শিক্ষা, ক্ষুদ্র শিক্ষা এরকম আছে, এগুলো তোমাদের অত আসে না। এসব অভিধর্মের উপরে এরকম অভিধর্মাবতার, এই যে রূপ বা রূপ বিভাগ আছে, তারপরে অভিধর্মার্থ সংগ্রহ, মোহ বিচ্ছেদনী, সত্য সংক্ষেপ, ক্ষেম প্রকরণ, এইসব আছে না। এগুলো সব অভিধর্মের উপরে লেখা সার সংক্ষেপ গ্রন্থ। এইটা হচ্ছে প্রাচীনতম, এবং ইনি যে প্রথম লিখলেন বুদ্ধ তত্ত্ব, তার পরবর্তীকালে বলা চলে উনি একটা দ্বার খুলে দিলেন যে এইরকম এক রকমের গ্রন্থ লেখা যেতে পারে। তো এটা 24টা অধ্যায়ে বিভক্ত, তার মধ্যে 16টা হচ্ছে পদ্যে লেখা, একটা সম্পূর্ণ গদ্যে লেখা, অবশিষ্ট 7টা গদ্য পদ্যের মিশ্রণে লেখা। এই স্ট্যাটিস্টিক্সগুলো ঠিকঠাকভাবে দেবে, আমি বলেছি এগুলোর উপর নাম্বার ভ্যারি করে। কেউ হয়তো 24টা অধ্যায় আছে বলে ছেড়ে দিল, আর কেউ হয়তো এইগুলো দিল, অবশ্যই সে বেশি নাম্বার পাবে। এখানে কি বিষয় আছে? চিত্ত চৈতসিক, বিবিধ চিত্তে চৈতসিক সম্প্রয়োগ, এইগুলো আছে। তাহলে চিত্ত চৈতসিক সম্প্রয়োগ ব্যাপারটা ধর্মসংগণিতে ছিল, যে চিত্ত মানে মন, চৈতসিক মানে হচ্ছে মনের আনুষাঙ্গিক বিষয়, এগুলো আমি বলেছিলাম। এই জন্য আমি বলেছি যে এই টার্মিনোলজিগুলো কিন্তু মোটামুটি মনে রাখতে হবে। কুশলা কুশল, এটা সন্ধিবদ্ধ হয়েছে, কুশল অকুশল মানে সন্ধি বিচ্ছেদ করে লিখতে পারে ইত্যাদি। ব্যক্তিভেদে চিত্তবিভব, চিত্তের আলম্বন, চিত্তের উৎপত্তি স্থিতি, ইন্দ্রিয়ের বিষয়ভেদে চিন্তন, ক্রিয়া, প্রতিসন্ধি, বিভিন্ন প্রকার রূপ, এগুলো বলা। এগুলো সব হচ্ছে এই কমন অভিধর্মার্থ সংগ্রহ, রূপারূপ বিভাগ, অভিধর্মার্থ, এগুলোর এক্সপ্লেনেশন আছে। অভিধর্মার্থ সংগ্রহ আমাদের পাঠ্য ছিল, এমএতে ছিল, এছাড়া নেটের সিলেবাসে ছিল, এছাড়া আমার মানে নিজস্ব বয়সে সম্পূর্ণটাই পড়া ছিল ভালোভাবে। যাই হোক, এগুলো পুরোপুরি বুদ্ধিস্ট সাইকোলজির, মানে সাইকোলজি বিষয়ে বৌদ্ধ যে মত, সেগুলো এখানে আছে। যেমন চিত্তের উৎপত্তি, থিঙ্কিং কিভাবে তৈরি হয়, থিঙ্কিং কিভাবে প্রসেসটা স্থিতি লাভ করে। তারপরে ইন্দ্রিয়ের বিষয় ভেদে, আমি এটা দেখছি সেখান থেকে একটা আমি থিঙ্কিং হচ্ছে, কানে শুনছি সেখান থেকে একটা থিঙ্কিং হচ্ছে, এই যে ক্রিয়া সেইগুলো। প্রতিসন্ধি মানে জন্মগ্রহণ, বিভিন্ন প্রকার রূপ, রূপ মানে হচ্ছে ফিজিক্যাল যে ম্যাটার, রূপ মানে সৌন্দর্য বোঝায় না, পাল্টে বোঝায় না, নয় বোঝায়। এই অভিধর্মের মধ্যে রূপ বললে ফিজিক্যাল ফর্মকে বোঝায়। প্রজ্ঞপ্তি, এইটি একটি বিষয়, পুদ্গল প্রজ্ঞপ্তি যেমন পড়েছেন সেই রকম। প্রতীত সম্পদ, যে কথাটি বারবার আসছে, প্রতীত সম্পদ মানে সমুৎপাদ মানে হচ্ছে উৎপত্তি, আর প্রতীত্ব মানে হচ্ছে কারণ সহযোগে। প্রতীত সম্পদ মানে কারণ সহযোগে উৎপত্তি, মানে যখন এইটাকে আশ্রয় করে এইটা তৈরি হচ্ছে, এই যে কজ অ্যান্ড এফেক্ট, এইটার এক্সপ্লেনেশন। এখন সেখানে বৌদ্ধদের কি সেইটি হলো প্রতীত সম্পদ। অনাত্মবাদ, যেটা মিলিন্দ প্রসঙ্গে বলা হলো, যে বৌদ্ধরা আত্মার অস্তিত্ব বিশ্বাস করে না, সেইটা হচ্ছে অনাত্মবাদ। কর্মস্থান ভাবনা, কর্মস্থান শব্দটা বলা হলো ওই 40 প্রকার কর্মস্থান, ধ্যানের বিষয়বস্তু, ধ্যান রূপ কর্মের যেটা স্থান, ধ্যানটা আমি কোথায় করব, কোন টপিকের ওপরে। স্থান মানে ফিজিক্যাল স্থান না, মানে কোন স্থান বা কোন জায়গাটাকে ধ্যান করা হবে, ধ্যানের বিষয় সেরকম বিষয়ে বলা। অভিজ্ঞা বা সমাধিলব্ধ বিরুদ্ধ অলৌকিক ক্ষমতা, অভিজ্ঞা শব্দটাও এর আগে কোন একটা জায়গাতে উল্লেখ হলো বিশুদ্ধি মার্গে, ওই দিব্যচক্ষু, দিব্য সত্য, এইসব বলা হয়। দূরের জিনিস দেখা যাবে, শোনা যাবে। পরচিত্ত বিজনন, অন্য লোকে কি ভাবছে সেটা বুঝতে পারা যাবে, এইসব হচ্ছে এখানের বিষয়। আর বিদর্শন ভাবনা, বিদর্শন মানে ওই ধ্যানই বোঝায়। বিদর্শনের পালি হচ্ছে বিপশ্যনা। এই টার্মটা হয়তো তোমাদের মধ্যে কেউ কেউ শুনেছে। সত্যনারায়ণ গোয়েঙ্কাজি ছিলেন, উনি এই যে বৌদ্ধ ধ্যান পদ্ধতি সেটি ভারতে প্রচার করেন। বিপশ্যনাটাকেই বাংলা করলে বিদর্শন হয়। তো তার যে বিভিন্ন স্তর আছে, এই সবগুলো এখানে আছে। এছাড়া 24 প্রকার প্রত্যয়ের বর্ণনা আছে। 24 প্রকার প্রত্যয় হচ্ছে যেটা তোমরা প্রস্থানে পেয়েছো,
অভিধর্ম পিটকের যে সপ্তম গ্রন্থ, 24 প্রকার প্রত্যয় আসে বলা হয়েছিল, অধিপতি প্রত্যয়, অলন্তর প্রত্যয় ইত্যাদি, হেতু প্রত্যয়, কজ যেটা। তো এই গ্রন্থের গাথায় তিনি উল্লেখ করেছেন যে কাবেরী পত্তনের পূর্ব প্রাসাদে তিনি এই গ্রন্থটি রচনা করেন। তো এইখানে একটি বিষয় বলার, কেন আমি তোমাদের বারবার বলি যে প্রত্যেকটা নোটকে ভালোভাবে পড়তে হবে। নোটটা মুখস্থ করো না করো সেটা অন্য ব্যাপার, সাজেশানে আছে কি নেই, কিন্তু যেটা পড়বে ভালোভাবে পড়তে হবে। তাতে লাভটা কি হবে? দেখো, এইখানের বহু জিনিস কিন্তু আমরা আগেই পেয়ে গেছি। অনাত্মবাদ পেয়েছি, কর্মস্থান পেয়েছি, অভিজ্ঞতা পেয়েছি, বিদর্শনটাও বোধহয় টার্মটা আগে ছিল, চিত্ত ব্যাপারটা আমরা আগে পেয়েছি, এখানে চৈতসিক ব্যাপারটা পেয়েছি। তো একটা জায়গায় পড়লে সেই টার্মগুলো ঘুরে ফিরে অন্য জায়গায় ব্যবহার হবে। এরপর হচ্ছে রূপারূপ বিভাগ। রূপারূপ বিভাগ একই জিনিস, রূপারূপ বিভাগ একটু কনসাইজ গ্রন্থ, এটার মধ্যে কোনো চ্যাপ্টার ডিভিশন নেই, না, এখানে রূপ বিভাগ এবং অরূপ বিভাগ দুটো ভাগ আছে। রূপ বিভাগের মধ্যে রূপের বিভাগ আছে, রূপ মানে ফিজিক্যাল ফর্ম, যেটা 4 প্রকার মহাভূত এবং ভূতোৎপন্ন ভেবে 28 প্রকার রূপের পরিচয় আছে। এরা ধর্মসংগণিতে ছিল, কিন্তু ধর্মসংগণিতে ওখানে নাম্বারটা আছে 27, এইখানে হচ্ছে 28। এটা একটা স্পেসিফিক ডিফারেন্স। কারণ ত্রিপিটকে মানে ধর্মসংগণিতে 27 প্রকারের টোটাল রূপের কথা বলা হয় ফিজিক্যাল ফর্মে। আর পরবর্তীকালে অর্থকথাকার বুদ্ধঘোষ আরেকটি এক্সট্রা অ্যাড করে প্লাস 28 করেছেন। এক্সট্রা কি অ্যাড করেছেন সেটা খুব মজার বিষয়। ধরা যাক আমরা চোখ দিয়ে দেখি, দেখার কাজটা চোখে হচ্ছে, কান দিয়ে শুনি, জিভের দ্বারা রস আস্বাদন করছি, টেস্ট। এখন মন তো একটা ইন্দ্রিয়, ষষ্ঠ ইন্দ্রিয়, মনের কাজটা কোথায় হয়? যেমন আজকের দিনে আমরা বলি যে থিঙ্কিং হচ্ছে মগজে হয়, মাথায়, কিন্তু প্রাচীনকালে সমস্ত ভারতীয় দর্শন বলছে যে থিঙ্কিং প্রসেসটা হয় হৃদয়ে। এখন আমরা বলি যে হার্টলেস, মানে পাশ্চাত্যেও তো তাই বলে, মানে হার্ট হচ্ছে থিঙ্কিং এর জায়গা। মানে মুখস্থ করাকে অনেক সময় টু কিপ ইন হার্ট এরকম একটা টার্ম ব্যবহার করে, মানে হৃদয়ে রাখা। তো এই জন্য উনি ওই যে ইন্দ্রিয় অর্থে, মানে ইন্দ্রিয়ের বাস্তু বলা, যেখানে থিঙ্কিং প্রসেসটা হয়, তো মনের থিঙ্কিং প্রসেস মানে মনের প্রসেসিং হচ্ছে, উনি বলছেন হৃদয় বাস্তুতে, হৃদয় ওইটিকে তিনি অ্যাড করেছেন। আদারওয়াইজ মনের কর্মটা কোথায় হয় এটা পাওয়া যাচ্ছিল না। ওই হৃদয় বাস্তুকে অ্যাড করে 28 প্রকার রূপ হচ্ছে। অরূপ বিভাগে চিত্ত চৈতসিক সম্প্রয়োগের বিবরণ আছে। মানে চিত্ত এবং চৈতসিক মানে মেন্টাল ফ্যাক্টর, লোভ মোহ প্রবৃত্তিগুলো এবং তার কানেকশান, তাতে কোনটা হয়। যেমন অকুশল চিত্তের ক্ষেত্রে এই লোভ মোহগুলো থাকে, কুশল চিত্তের ক্ষেত্রে ওই যে করুণা মুদিতা এইসব ব্যাপারগুলো থাকে, ভালো জিনিসগুলো, তার সব এক্সপ্রেশন। তার মধ্যে 89 প্রকার চিত্ত, 52 প্রকার চৈতসিক, নির্বাণ হলো এর বিষয়বস্তু। পাতিশ্বর মহাস্বামী রূপ বিভাগের একটি টিকা রচনা করেন। এছাড়া শাসন বংশে উল্লেখ হয়েছে, শাসন বংশ একটি গ্রন্থ, বংশ সাহিত্য যে বলা হয়েছে, এর পরের দিনে পড়ানো হবে, যে বুদ্ধঘোষের সাথে বুদ্ধদত্তের সাক্ষাৎ হলে বুদ্ধদত্ত স্থবির বলেন যে তার রচিত জিনালঙ্কার নিঃসার মনে করে মহাবিহারের স্থবিরগণ তাকে অর্থকথা পালিতে রূপান্তরিতের অনুমতি দেন। মানে বুদ্ধঘোষকে যখন বলেছেন ব্যাখ্যা লিখতে, উনি তখন বিশুদ্ধি মার্গ বলে একটি গ্রন্থ লিখেছেন, সেটাতে তিনি উত্তীর্ণ হয়েছেন। বুদ্ধদত্ত যখন গেছেন, তিনি জিনালঙ্কার বলে একটি গ্রন্থ লেখেন, কিন্তু সেইটি তারা মনে করে এটা কোনো সার নেই, মানে এটা কোনো ঠিকঠাক লেখা নেই। তবে গন্ধবংশ অনুসারে, গন্ধবংশ আরেকটি গ্রন্থ, মানে পালি গ্রন্থ, গন্ধ মানে কিন্তু গন্ধ না, এটা হচ্ছে বাংলা গ্রন্থ, শব্দটা পালিতে গন্ধ হচ্ছে। এই গ্রন্থ অনুসারে জিনালঙ্কার বুদ্ধরক্ষিত স্থবির কর্তৃক রচিত। যাই হোক, তো এইটি আরেকটি পাওয়া গেল যে বুদ্ধ দত্ত রচিত আরেকটি গ্রন্থ হতে পারে। বুদ্ধদত্ত স্থবির বিনয় এবং অভিধর্ম শাস্ত্রের বিস্তৃত বিষয়ের যে সার রচনা করেন,
সেগুলি উক্ত বিষয়ে অধ্যয়নকে উপাদেয় করে তুলেছে। যেমন বিনয় বিনিশ্চয় বা উত্তর বিনিশ্চয় পড়লে বিনয় পিটকের সার সংক্ষেপ জিসটা পাওয়া যাবে। অনুরূপে অভিধর্মের ওপরেও অভিধর্মাবতার ইত্যাদি গ্রন্থগুলো আছে। আবার বুদ্ধদত্ত যে অভিধর্মের সার গ্রন্থ প্রথম লিখলেন, রূপারূপ বিভাগ এবং অভিধর্মাবতার, সেগুলোকে ভিত্তি করে পরবর্তীকালে অভিধর্মার্থ সংগ্রহ, নামরূপ পরিচ্ছেদ, মোহ বিচ্ছেদনী, খেম গ্রহণ এইসব আছে, এইগুলো রচিত হলো। এগুলো সব অভিধর্মের সার সংক্ষেপ গ্রন্থ। তো তার এইসব রচনার পথকে তিনি সুগম করেন, এই উপসংহার হলো। এবারে শর্ট নোট আছে। বুদ্ধঘোষ, বিশুদ্ধিমজ্ঞ, রূপারূপ বিভাগ, অভিধর্মার্থ সংগ্রহ, এগুলো মোটামুটি প্রিভিয়াস ইয়ার এসেছে, এগুলো তৈরি করে রাখতে পারো। আর লেটেস্ট 4 বছরের এটাও দেখো কী কী এসেছে না এসেছে। আর সাজেশান তো তোমাদের দেয়াই হয়েছে, অবশ্যই সাজেশানে যেগুলো সেগুলো তৈরি করবে। আচ্ছা, এই তাহলে কমেন্ট্রির যে পোর্শন, বুদ্ধঘোষ বুদ্ধদত্ত কমপ্লিট হলো। এবার তোমাদের কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করতে পারো। ঠিক আছে।